গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিক্ষোভ, নিহত শিশুদের স্মরণে মৌন মিছিল। এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি আশাবাদী ট্রাম্প, একদিনে প্রাণহানি ৭৪। লাদাখ সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতির দাবি জয়শঙ্করের, সহযোগিতা আরও এগিয়ে নেয়ার প্রত্যয় বেজিংয়ের। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ২ নারী, পুলিশসহ আহত আরও ৩। পাল্টা গুলিতে হামলাকারীর মৃত্যু। এবং মার্কিন ২১ বিলিয়ন ইউরোর পণ্যে শুল্ক বসানোর সিদ্ধান্ত আবারও পেছাল ইউ। আলোচনার সুযোগ তৈরি করতে পদক্ষেপ জানালেন ইউরোপীয় কমিশন প্রধান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে তীব্র হচ্ছে বিক্ষোভ। গাজায় হামাসের হাতে আটক থাকাদের ফেরাতে ইসরায়েলি সরকারকে চুক্তির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন জিম্মিদের স্বজনরা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত শিশুদের স্মরণে মৌন মিছিল হয়েছে তেল আবিবে। শিশু হত্যা ও ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলাকে মানবতার জন্য লজ্জাজনক আখ্যা দিয়েছেন খোদ ইসরায়েলি বিক্ষোভকারীরা। রোববার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। উপস্থিত ছিলেন হামাসের হাতে জিম্মিদের স্বজনেরাও। বন্দীদের ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে তাদের আর জীবিত ফেরানো যাবে না বলে শঙ্কা তাদের। রাজনৈতিক নয়, মানবিক বিবেচনায় জিম্মিদের ফেরাতে নেতানিয়াহু প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধরতে বলেছেন। তিনি বলছেন জিম্মিদের ফিরিয়ে আনবেন, হয় কাল না হয় পরশু। প্রধানমন্ত্রী, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, কাল আর পরশুর মধ্যে এখন জীবন আর মৃত্যুর ব্যবধান। প্রধানমন্ত্রী, আপনারা জনগণের কথা শুনুন, সেনাদের কথা শুনুন, পরিবারগুলোর কথা শুনুন। এদিকে বন্দি মুক্তির পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবিও ওঠে বিক্ষোভকারীদের কণ্ঠে। এই দাবিকে আন্তর্জাতিক চাপে রূপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি আহ্বান জানান তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ও মিস্টার উইটকফকে বলছি, ইসরায়েলের সাধারণ মানুষ আজ খুব স্পষ্টভাবে বলছে, আমরা একটি চুক্তি চাই। আমরা চাই যুদ্ধ শেষ হোক এবং সেটা এখনই হোক। আর আমরা চাই আপনারা সেই পথে আমাদের সঙ্গে থাকুন। একই দিন তেল আবিবে গাজায় নিহত শিশুদের স্মরণে মৌন মিছিল করেন ইসরায়েলিরা। যোগ দেন ইসরায়েলি পার্লামেন্টের সদস্য। রাস্তার পাশে দাঁড়িয়ে শত শত মানুষ মোমবাতি ও নিহত শিশুদের ছবি হাতে শোক জানান। গাজায় নির্বিচারে শিশু হত্যা ও ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলাকে মানবতার জন্য লজ্জাজনক আখ্যা দিয়ে অবিলম্বে এই নৃশংসতা বন্ধের আহ্বান বিক্ষোভকারীদের। বুক ভরা কষ্ট আর গভীর লজ্জা নিয়ে আমি এসব বলছি। গত ২ বছর ধরে ইসরায়েল যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তা দেখে আমি লজ্জিত। মানুষের জীবনের যেন কোনো মূল্য নেই। আমি চাই এই বর্বরতা শেষ হোক। গাজায় প্রতিনিয়ত ভয়াবহ রূপ নিচ্ছে মানবিক বিপর্যয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৯ মাসে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ৫৮,০০০-এর বেশি ফিলিস্তিনির। নিহতদের অর্ধেকই নারী ও শিশু। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ফিলিস্তিনি সংগঠনগুলো বলছে, যে কোনো আলোচনার একমাত্র ফলাফল হতে হবে সম্পূর্ণরূপে যুদ্ধ বন্ধ হওয়া। এর মধ্যে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে ৭৪ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় আবারও রক্ত ঝরল ইসরায়েলি হামলায়। আল মাওয়াসি, খান ইউনিস, নুসাইরাত সহ বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অনেক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও সাংবাদিক রয়েছেন। খান ইউনিসে আশ্রয় নেয়া শরণার্থীদের ত্রাণ কেন্দ্রে বোমা হামলায় হতাহত হয়েছেন অনেকেই। গাজা সিভিল ডিফেন্স জানায়, পানি বিতরণ কেন্দ্রেও ড্রোন হামলায় নিহত হয়েছেন অনেকে। ইসরায়েলে অবরোধের কারণে ভয়াবহ অবস্থায় পৌঁছেছে গাজার জীবন ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে পানি বিশুদ্ধকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। কার্যত অচল হয়ে পড়েছে হাসপাতালগুলো। ইনকিউবেটর, আইসিইউ, অপারেশন থিয়েটার সবই বন্ধ হওয়ার পথে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহও পৌঁছেছে শূন্যের কোঠায়। আল শিফা হাসপাতাল জানায়, জ্বালানির ব্যবস্থা না হলে একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে চিকিৎসা কার্যক্রম।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্টিভ উইটকফের প্রস্তাবে ইসরায়েল সম্মত থাকলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ স্পষ্ট জানিয়েছে যে কোনো আলোচনা হবে যুদ্ধ শেষ, সম্পূর্ণরূপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সীমান্ত খুলে দেওয়ার শর্তে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার আশায় দোহায় কাতারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। আর এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দুর্নীতির মামলায় আদালতের শুনানিতে অংশ নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিনের দুর্নীতির মামলায় সোমবার প্রথমবারের মতো সাক্ষ্য দেন তিনি। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর আদালতে এটি তার প্রথম হাজিরা। নিজের বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু বারবারই দাবি করে আসছেন তিনি নির্দোষ। 2019 সালের অভিযোগপত্রে তার বিরুদ্ধে 3টি মামলায় ধনকুবের বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণের অভিযোগ রয়েছে। এসব মামলায় সাক্ষ্য দিতে তেল আবিবের আদালতে হাজির হন নেতানিয়াহু। 75 বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়া প্রথম প্রধানমন্ত্রী। দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আগামী সপ্তাহে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করবে বাংলাদেশ সহ বিশ্বের 20টিরও বেশি দেশ। কলম্বিয়ার বোগোতায় আগামী 15-16 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এক উচ্চ পর্যায়ের সম্মেলন, যার লক্ষ্য মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া। এই সম্মেলনের মূল আয়োজক দ্য হেগ গ্রুপ। কলম্বিয়া সরকারের সহায়তায় আয়োজিত এই বৈঠকে থাকবে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিশেষজ্ঞদের উপস্থিতি। এই সম্মেলনে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। একই সঙ্গে ফিলিস্তিন সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারাও থাকছেন এতে। ইসরায়েলের হামলায় গোপন বাংকারে আহত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এমন চাঞ্চল্যকর দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। গোপন সেই স্থাপনায় ছিলেন শীর্ষ নিরাপত্তা পরিষদের সদস্যরাও। তেহরানের অভিযোগ, ইসরায়েলের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতাকে হত্যা করা। সংঘাতের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, এমনটাই দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী গেল 16 জুন তেহরানে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে হামলায় আহত হয়েছিলেন পেজিশকিয়ান। স্থানীয় সময় রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই তথ্য জানায়। ফার্স নিউজ তাদের প্রতিবেদনে আরও জানায় যে ভবনে বৈঠক চলছিল, সেখানে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করে ইসরায়েল। তবে দেহরক্ষীরা পরিস্থিতি বুঝতে পেরে পেজেশকিয়ানকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সক্ষম হয়। সেদিন ইরানের বিচার বিভাগের প্রধান ও পার্লামেন্টের স্পিকারকেও হত্যার চেষ্টা করে ইসরায়েল। এদিকে বৈঠকের বিষয়ে ইসরায়েলকে কোনো তথ্য দেয়া হয়েছিল কিনা এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ফার্স নিউজের দাবি, বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার আদলে এই হত্যা চেষ্টা করা হয়। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কাঁপল ইউক্রেনের বিভিন্ন শহর। এক রাতে ছোড়া হয়েছে 600-র বেশি ড্রোন ও মিসাইল। এতে নিহত হয়েছেন অন্তত 6 জন। স্থল অভিযান চালিয়ে দোনেস্কের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পুতিনের আচরণে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, পুতিন মুখে ভালো কথা বলেন ঠিকই, কিন্তু পরে ইউক্রেনে বোমা মেরে বসেন। রাশিয়া হামলা জোরদার করায় ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরো খরচ বহন করবে ইউরোপীয় ইউনিয়ন। সংখ্যা নিয়ে আমি এখনো সম্মতি দেইনি, তবে তারা কিছু পাবে, কারণ তাদের সুরক্ষা প্রয়োজন। তবে এর খরচ ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে, আমরা কোনো অর্থ দিচ্ছি না। কিন্তু আমরা পাঠাবো, এটা আমাদের জন্য ব্যবসা হবে, এবং আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেটা তাদের খুবই প্রয়োজন।
যুদ্ধ বন্ধের বিষয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা আর এরপরই ইউক্রেনের রুশ হামলা জোরদার হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিন মুখে ভালো কথা বলেন ঠিকই, কিন্তু পরে ইউক্রেনে বোমা মেরে বসেন। পুতিন অনেককেই বিস্মিত করেছে। তিনি মিষ্টি কথা বলেন আর সন্ধ্যায় গিয়ে সবার উপর বোমা বর্ষণ করেন। এখানে একটু সমস্যা আছে আর সেটা আমার পছন্দ নয়। সপ্তাহ জুড়ে চলা হামলার মধ্যে এক বড় সিদ্ধান্তে পৌঁছেছে মস্কো। তারা ঘোষণা দিয়েছে 2022 সালের জুলাইয়ে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত কৃষিপণ্য রপ্তানি বিষয়ক চুক্তি তারা আর নবায়ন করবে না। মস্কোর অভিযোগ, পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় এই চুক্তির 5টি মৌলিক লক্ষ্য পূরণ হয়নি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। লাদাখ সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে গিয়ে দুদেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, সম্পর্ক স্বাভাবিক হলে লাভবান হবে দুদেশই। অন্যদিকে পারস্পরিক সম্মানের মাধ্যমে দুদেশের স্থিতিশীল উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট। 2020 সালে লাদাখ সীমান্ত ঘিরে ভারত ও চীনের মধ্যে সংঘাত দেখা দেয়। এরপর দুই দেশের সম্পর্ক আরও বেশি তিক্ততায় রূপ নেয়। এবার সেই ঘটনার পর প্রথমবারের মতো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে চীন সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বৈঠকের শুরুতেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তির প্রসঙ্গ তুলে তিনি জানান, নরেন্দ্র মোদী ও শি জিনপিং এর কাজানে সাক্ষাতের পর থেকে দেশ দুটির সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। বেইজিং নয়াদিল্লির এই ইতিবাচক ধারা বজায় রাখার আশ্বাস দেন তিনি। আমরা চীন ভারত কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উদযাপন করছি। কৈলাস মানস সরোবরের যাত্রা পুনরায় শুরু করার চীনের সিদ্ধান্ত ভারতের ব্যাপক প্রশংসা পেয়েছে। বৈঠকে চীনের পক্ষ থেকেও একই সুরে বার্তা আসে। ভাইস প্রেসিডেন্ট হান ঝেং জানান, ভারত ও চীনের উচিত বাস্তব ভিত্তিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক উদ্বেগগুলোকে সম্মান জানানো। বলেন, এতে সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন সম্ভব। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও চীন সফরে গিয়ে সীমান্তে স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন। এর আগে চীনের দূতাবাস তিব্বতের প্রতি ভারতের সমর্থন চীন ভারত সম্পর্কের মূল কাঁটা বলে ক্ষোভ প্রকাশ করে। তবে ভারত চীনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকের পর সম্পর্কের কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত 30, আহত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে 2 নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ সদস্য সহ আরও অন্তত 3 জন। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীও। স্থানীয় সময় রোববার সকালে অঙ্গরাজ্যের লেক্সিংটন শহরের একটি গির্জায় হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন 2 নারী। এর আগে শহরের বিমানবন্দরের কাছে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় ওই হামলাকারী। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিরাপত্তা বাহিনীর ওই সদস্যের ওপর গুলি চালিয়ে বন্দুকধারী গাড়ি ছিনতাই করে ওই গির্জায় গিয়ে হামলা চালায়। পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সে। হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনার পর শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের 21 বিলিয়ন ইউরোর পণ্যের উপর শুল্ক বসানোর সিদ্ধান্ত পিছিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার সুযোগ তৈরি করতে এমন সিদ্ধান্ত বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। তবে তিনি সতর্ক করে বলেন, সমাধান না হলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত ইইউ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 30% শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। এর আগেই পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের 21 বিলিয়ন ইউরোর পণ্যের ওপর শুল্ক বসানোর কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। তবে মার্চে স্থগিত হওয়া সেই প্রতিশোধমূলক সিদ্ধান্ত আবারও স্থগিতই রাখার কথা জানান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। আলোচনার সুযোগ তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডার লিয়েন বলেন, যুক্তরাষ্ট্র থেকে চিঠি এসেছে, বলা হয়েছে সমঝোতা না হলে আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। তাই পাল্টা শুল্ক প্রস্তুতির পাশাপাশি আলোচনার সময় বাড়ানো হয়েছে আগস্টের প্রথম দিক পর্যন্ত। তবে তিনি সতর্ক করে বলেন, সমাধান না হলে ইইউ প্রস্তুত থাকবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে।
এরই মধ্যে আলোচনার রূপরেখা নির্ধারণে সোমবার ব্রাসেলসে বৈঠকে বসছে ইউরোপীয় বাণিজ্য মন্ত্রীরা। জার্মান অর্থমন্ত্রী লার্স ক্লিংবেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা প্রয়োজন, তবে ব্যর্থ হলে ইউরোপীয় চাকরি ও ব্যবসার বাজার রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে আত্মঘাতী, একতরফা ও বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখছে সংশ্লিষ্ট দেশগুলো। স্পেন, ইতালি ও মেক্সিকোর সাধারণ মানুষ এই স্বেচ্ছাচারী পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। ইউরোপের গালে যুক্তরাষ্ট্রের থাপ্পড় কিংবা ট্রাম্পের হুঙ্কার, এর মতো বাহারি হেডলাইনে ছেয়ে গেছে ইউরোপের দেশগুলোর সংবাদপত্র। আগামী 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্য আমদানিতে 30% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিতে গঠিত হয়েছে, যার কারণে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষায়, ইউরোপ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য বাণিজ্য করছে। ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা তুমুল নিন্দা জানাচ্ছেন ওয়াশিংটনের এই সিদ্ধান্তে, সমালোচনা করছেন ট্রাম্পেরও। স্পেনের মাদ্রিদের বাসিন্দারা বলছেন, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে গোটা বিশ্বের ওপর। এটা একটা দুর্যোগ। এমন নির্বোধ, দিশেহারা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে আগে আসেনি। আন্তর্জাতিক শুল্ক নিয়ে এক ভয়ঙ্কর খেলা খেলছেন তিনি। ইতালির পত্রিকাগুলোর শিরোনামে উঠে এসেছে এই শুল্ক ইস্যু। লা স্টাম্পা ও লা ভেরিতার মতে, এই সিদ্ধান্ত ট্রাম্পের পক্ষ থেকে এক সরাসরি চ্যালেঞ্জ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, চুক্তি না হলে ইইউ প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। মেক্সিকোর প্রতিক্রিয়াও কম তীব্র নয়। বাসিন্দারা বলেন, ট্রাম্প এমন একটি কৌশলে এগোচ্ছেন যা মেক্সিকো, কানাডা ও ইইউর মতো বাণিজ্য সহযোগীদের ক্ষতিগ্রস্ত করবে, যা একটি ভয়ঙ্কর ভুল। আমার মনে হয় এটি মেক্সিকোকে ভয় দেখানো এবং আমাদের নিয়ন্ত্রণ করার জন্য তৈরি একটি কৌশল, কিন্তু এটি আমাদের কোথাও পৌঁছাতে সাহায্য করবে না। এটি নিজের পায়ে কুড়াল মারার মতো। অনেকে বলছেন, ট্রাম্প তাদের ভয় দেখাতে চাইছেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। মেক্সিকো যেসব পণ্য তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রেরই দরকার বলে দাবি তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষে 30 জন নিহত হয়েছেন। রোববারের এই সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী, বন্ধ রাখা হয়েছে দামেস্ক সুইদা মহাসড়ক। জনগণকে সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন সুইদার গভর্নর। বেদুইন উপজাতি ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের জেরে উত্তপ্ত সিরিয়া। দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে দুপক্ষের গোলাগুলিতে কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সংবাদ মাধ্যম সুইদা 24 জানিয়েছে, গুলি বিনিময় ও শেলের আঘাতে দুই পক্ষের কয়েকজন প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুইদার পূর্বাঞ্চলের মাকুস এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। বন্ধ রাখা হয়েছে দামেস্ক সুইদা মহাসড়ক। সুইদার গভর্নর মুস্তাফা আল বাকুর জনগণকে সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দ্রুজ ধর্মীয় নেতারাও সংঘর্ষ বন্ধে শান্তির বার্তা দিয়েছেন। এর আগেও এপ্রিল-মে মাসে সংঘর্ষে বহু হতাহতের পর স্থানীয় নেতারা একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিলেন, কিন্তু তা কার্যকর না হওয়াতেই আবারও রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফার অন্তত 4টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। রোববার ভোরে শতাধিক ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংগঠনটির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর চালানো এই হামলায় উলফায়ের অন্তত 19 সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে 19 জন। তবে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এ ধরনের কোনো অভিযানের তথ্য নেই। এবার তাইওয়ানের মেট্রো রেল ও বিমান ঘাঁটিতে মহড়া চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যুদ্ধকালীন পদক্ষেপের অংশ হিসেবে এই অনুশীলন নিজেদের সক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে চীনকে বার্তা দিচ্ছে তাইওয়ানকে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। বার্ষিক হানকুয়াং মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের মিলিটারি পুলিশ বিশেষ লজিস্টিক মহড়া পরিচালনা করেছে। মধ্যরাতে তাইপের পাতাল রেল নেটওয়ার্ক ব্যবহার করে চালানো হয় সেনা ও সরঞ্জাম পরিবহনের অনুশীলন। বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুকরণ করে করা হয় এই মহড়া, যেখানে তাইপে শহরের ভেতর সেনা মোতায়েন ও রসদ সরবরাহের প্রক্রিয়া ঝালিয়ে নেয় তাইওয়ান বাহিনী।
হানকুয়াং মহড়ায় অংশ নেয় তাইওয়ান বিমান বাহিনীর প্রথম ট্যাকটিক্যাল ফাইটার উইংও। শত্রুপক্ষের হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত মেরামতের অনুশীলন চালানো হয় রাতেই। এতে রানওয়ে সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের উদ্ধার ও মেরামত কার্যক্রম দেখানো হয়, যা যুদ্ধের সময় বিমান ঘাঁটির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল। তাইওয়ানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা জানান, এই মহড়া পূর্ব নির্ধারিত নয়, বরং পুরোটা যুদ্ধের বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে করা হয়েছে। শত্রুপক্ষের হামলায় যোগাযোগ ব্যবস্থা ও কমান্ড সেন্টার আক্রান্ত হওয়ার পর কিভাবে অভিযান পরিচালিত হবে তা দেখানো হয় মহড়ায়। বেজিংয়ের সামরিক চাপ বৃদ্ধির মধ্যেই তাইওয়ান বারবার দেখাচ্ছে তাদের প্রতিরোধ সক্ষমতা। যুদ্ধ মহড়ার মাধ্যমে চীন ও আন্তর্জাতিক মহলকে তাইওয়ান বার্তা দিচ্ছে বলে দাবি গণমাধ্যমের। প্রমাণ করতে চাইছে যে কোনো আক্রমণের জবাব দিতে তারা প্রস্তুত। চীনের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় তারা কখনোই পিছিয়ে থাকবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 2 মাসে 6,000-এর বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। শ্রম আইন সহ বিভিন্ন নিয়ম ভঙ্গের অভিযোগ। সাধারণ ক্ষমার মেয়াদ শেষের পরই কঠোর পদক্ষেপ। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে ব্রিটেন যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 17 থেকে 19 সেপ্টেম্বর সফরে উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানাবেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। রাষ্ট্রীয় সফরে ট্রাম্পের স্ত্রী মেলানিয়াও থাকবেন সঙ্গে। এই সফরে ট্রাম্পের জন্য আয়োজিত হবে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সংবর্ধনা ও সেন্ট জর্জ হলে রাজকীয় ভোজ সভা। বাকি রাজপরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেবেন প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলসও। সাধারণত দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টদের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ দেওয়া হয় না, তবে ট্রাম্প এক্ষেত্রে ব্যতিক্রম। 2019 সালে রানী এলিজাবেথের আমন্ত্রণের প্রথম রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। স্থানীয় সময় রোববার লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 82 বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বুহারির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ডিজিটাল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী বশির আহমদ। মোহাম্মদ বুহারি প্রথমে সেনা শাসক হিসেবে দেশটির ক্ষমতায় বসেছিলেন, পরে নির্বাচিত গণতান্ত্রিক নেতা হিসেবে দেশ পরিচালনা করেন তিনি। লন্ডনের সাউথেন বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্তের পর ঘটনাস্থলের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পুলিশ জানিয়েছে তারা বিষয়টি গুরুতর ঘটনা হিসেবে তদন্ত করছেন। বিমানে কতজন আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি। ঘটনার পরই অন্তত 4টি অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবাদানকারী যানবাহন পাঠিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর বিমানবন্দরের অন্তত 5টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ পর্যায়ে দেশের খবর। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। জায়গায় বিএনপির উপরে যে নির্মম আক্রমণ এবং হত্যা হচ্ছে তার বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে আয়োজিত আজকের এই প্রতিবাদ র্যালির সংগ্রামী সভাপতি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, ঢাকা মহানগরের অত্যন্ত প্রিয় মানুষ, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, আমাদের সকলের প্রিয় মির্জা আব্বাস ভাই এখানে উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য এবং নতুন বাংলাদেশকে কিভাবে নির্মাণ করা যাবে সেই কাজগুলো করছি, যখন সংস্কারের জন্য প্রতিদিন আমাদের প্রতিনিধি দল সংস্কার কমিটিতে যাচ্ছে, কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্য কাজ করছে, ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত
একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, ঠিক সেই সময়ে মিরপুরের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বন্ধুগণ, এই চক্রান্ত নতুন নয়, এই ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, যখনই বাংলাদেশের মানুষ দারিদ্র্যের বিরুদ্ধে, অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে, এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, আজকে অকথ্য অশ্রাব্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জে মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে এই ফিনিক্স পার্টির মতো। বিএনপি হচ্ছে সেই দল যেই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে শাহাদাতের পরে আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে। বন্ধুগণ, সংস্কারের কথা বলে, সংস্কার তো শুরুই করেছে বিএনপি। একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন, কদিন পরে যে কি হবে এর অবস্থা এই সরকারের আমরা পড়ে তা জানি না, এই গার্মেন্টস এর সূচনাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টন। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের এক শহরে অভিবাসী বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে উত্তপ্ত পরিস্থিতি চরমে পৌঁছে যায়। কট্টর ডানপন্থীরা পুলিশের ওপর বোতল ও বিভিন্ন বস্তু ছুঁড়ে মারলে রাবার বুলেট ছোড়ে পুলিশ। তার আগের দিন শনিবার ওই শহরে উত্তর আফ্রিকান অভিবাসীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। বুধবার এক বৃদ্ধকে রাস্তায় অজ্ঞাত ব্যক্তিরা মারধর করলে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তবে এখনও হামলার কারণ স্পষ্ট নয় এবং কাউকে গ্রেফতার করা হয়নি। নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। নানা অপরাধের অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধান সেনজো চুনুকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। যদিও সকল অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ প্রধান। স্থানীয় সময় রোববার টেলিভিশনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, বিচার বিভাগীয় কমিশন এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। মূল অভিযুক্তের পাশাপাশি বর্তমান ও সাবেক আরও বেশ কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত চলবে বলে জানান তিনি। উপপ্রধান বিচারপতিকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এছাড়াও আইন বিষয়ের অধ্যাপক ফিরোজ কাচালিয়াকে অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। নানা অভিযোগে 2 মাসে 6,000-এর বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। দেশটির বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আইন ভঙ্গের কারণে আটক করা হয়েছিল এসব অভিবাসীকে। কুয়েতে অবস্থানরত বিদেশিদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মঈন সুমনের রিপোর্ট।
অবৈধ অভিবাসী মুক্ত দেশ গড়তে কুয়েত জুড়ে চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে। যেসব বিদেশি রেসিডেন্সি শ্রম আইন সহ বিভিন্ন নিয়ম ভঙ্গ করছেন তাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে মে ও জুন মাসে মোট ৬,৩০০ বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে কাউকে পাঠানো হয়েছে নিরাপত্তা সংস্থার সুপারিশে, কাউকে আদালতের নির্দেশে। তবে ফেরত পাঠানোর মধ্যে কোন দেশের কতজন রয়েছেন তা প্রকাশ করেনি কুয়েত সরকার। গত বছর অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছিল কুয়েত সরকার। সে সুযোগের মেয়াদ শেষ হওয়ার পরেই শুরু হয় কঠোর অভিযান। পুরো প্রক্রিয়া তদারকি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ নিজে। এদিকে শ্রমবাজারে শিথিলতা থাকায় নিয়োগকর্তারা সহজেই শ্রমিক আনতে পারছেন। পাশাপাশি সাহেল অ্যাপসের মাধ্যমে পার্ট টাইম কাজের সুযোগও রয়েছে, কিন্তু অনেকেই অনুমতি না নিয়ে অবৈধভাবে কাজ করায় পড়েছেন আইনি জটিলতায়। প্রবাসীরা বলছেন নিরাপদে থাকতে হলে কুয়েতের আইন মেনেই চলতে হবে। প্রবাসীদের যারা দেশে বসবাস করে তারা যেন এদেশের আইন কানুন মেনে চলি, সরকার আমাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে রাখছে। এই সুযোগ সুবিধা আমরা গ্রহণ করে চলি। আমি এখানে বৈধভাবে আমার কাগজপত্র সম্পূর্ণ এখানে আছে, আমি বৈধভাবে কাজ করতেছি, তাই আমার কোনো সমস্যা হয় না। কুয়েত সরকার জানিয়ে দিয়েছে দেশের নিরাপত্তা ও শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চলবে নিয়মিতই। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিক্ষোভ, নিহত শিশুদের স্মরণে মৌন মিছিল। এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি আশাবাদী ট্রাম্প, একদিনে প্রাণহানি ৭৪। এবং লাদাখ সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতির দাবি জয়শঙ্করের, সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় বেইজিংয়ের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।